আচ্ছা, মধ্যযুগ সম্পর্কে আমরা পড়ছিলাম। মধ্যযুগ মানে বাংলায় মুসলিম শাসন, এটা 1204 থেকে 1757 পর্যন্ত ছিল। এটাকে আমরা গতদিন বলেছিলাম যে চারটা পার্টে ভাগ করব, এর মধ্যে দুইটা পার্ট অর্থাৎ তুর্কি শাসন এবং স্বাধীন সুলতানি আমল, এগুলো আমরা গতদিনই পড়ে ফেলেছি। তো যারা এখনো ওগুলা দেখোনি তারা হচ্ছে ভিডিও থেকে দেখতে পারো। এবং ওগুলা না দেখলে যে আজকের পড়া কিছুই বুঝবা না এরকম কোনো কিছু না, আজকের পড়াও একদম আশা করি বুঝতে পারবা। মানে ওগুলা যদি কারো না দেখা থাকে আগে, তারপরেও আজকের পড়া আশা করি বুঝতে পারবা। এর পরে আরো দুইটা ছিল আফগান শাসন এবং হচ্ছে মুঘল আমল, ঠিক না? তো স্বভাবত এই দুইটা আমাদের পড়ার কথা আজকে, আফগান শাসন এবং মুঘল আমল। কিন্তু এগুলো আসলে বাংলায় মুসলিম শাসন। তো আমি এর আগে কখনো উপমহাদেশ নিয়ে আলোচনা করিনি। উপমহাদেশ মানে কি, যে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এগুলা, ঠিক না? তো আজকে আমি প্রথমে যেটা করব, যে উপমহাদেশের দিকে একটু চোখ দিব, যে উপমহাদেশে এই টাইম জোনে কি হচ্ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু উপমহাদেশের দিকে চোখ দিই, বাংলাটাকে একটু সাইডে রাখি। মানে এখন হিসাব অনুসারে আমার আফগান শাসন দিয়ে পড়া শুরু করার কথা ছিল, কিন্তু আমি সেটা না করে একটু উপমহাদেশের দিকে চোখ দিতে চাচ্ছি। তো এই উপমহাদেশে 1206 থেকে যেই মুসলিম শাসন ব্যবস্থা কায়েম ছিল সেটাকে আমরা বলি দিল্লি সালতানাত। আমরা যখন স্বাধীন সুলতানি আমল পড়ছিলাম তখন বারবার দেখছিলাম যে যেই রাজাই আসে না কেন দিল্লি একটা হামলা করার চেষ্টা করে বা দিল্লি প্রভাব বিস্তার করার চেষ্টা করে। এটা সুলতানি আমলের পুরা সুলতানি আমল জুড়েই আমরা দেখেছিলাম। আবার তুর্কি শাসনের তো একটা নির্দিষ্ট সময় দিল্লির অধীনেই ছিল, মামলুক শাসন, ঠিক না? তার মানে এই টোটাল টাইম জোনে কিন্তু দিল্লির একটা প্রভাব অবশ্যই ছিল, কারণ এই টোটাল উপমহাদেশটা কিন্তু দিল্লির অধীনে ছিল এবং দিল্লিটাই তখন সেন্টার জোনে ছিল এবং ওই সময়টাকে আমরা বলি দিল্লি সালতানাত। এবং ওই সময় মুসলিমদের একটা শাসন কায়েম ছিল। তো এই যে দিল্লি সালতানাত, সেটার যে প্রথম রাজা তাকে আমরা বলি কুতুবুদ্দিন আইবেক। আমরা যখন গতদিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি পড়েছিলাম, আমরা বলেছিলাম যে তিনি একজন ভাগ্যান্বেষী সৈনিক ছিলেন এবং তিনি বিভিন্ন জায়গাতে চাকরির খোঁজে গেছিলেন। তিনি কিন্তু দিল্লিতেও কুতুবুদ্দিন আইবেকের কাছে গেছিলেন। তো যাই হোক, এখানে নামগুলো আমাদের নতুনও মনে হতে পারে, কারণ আমরা তো উপমহাদেশ নিয়ে এর আগে কখনো আলোচনা করিনি, এই জন্য সবকিছুই নতুন মনে হতে পারে। কুতুবুদ্দিন আইবেকের পরে আরো অনেক শাসক এসেছে। লাস্ট শাসকের নাম ছিল ইব্রাহিম লোদি। ইব্রাহিম লোদি। এবং এই ইব্রাহিম লোদির পরে আর কোনো শাসক ছিল না দিল্লি সালতানাতের অংশ হিসেবে। তো এখন যেটা বলবো, যে মির্জা জহিরুদ্দিন মুহাম্মদ বাবর, যাকে আমরা খুব ইজিলি সম্রাট বাবর হিসেবে চিনি, তিনি কি করলো, তিনি হচ্ছে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ করলো। কোন যুদ্ধ? পানিপথের প্রথম যুদ্ধ। ঠিক আছে, পানিপথ কি? পানিপথ হচ্ছে ভারতের হরিয়ানা রাজ্যের একটা গ্রাম, পানিপথ। তো সেই পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদিকে বাবর পরাজিত করলো। এটা আমাদের আজকের প্রথম কথা, যে দিল্লি সালতানাতের শেষ যে সুলতান সে ছিল কে? ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদিকে আমাদের সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত করার মাধ্যমে মুঘল শাসনামল চালু করলো। বাবর কে ছিল? বাবর ছিল উজবেকিস্তানের একজন মানুষ। ঠিক আছে, তিনি জাতি হিসেবে মঙ্গোলীয় ছিল এবং মঙ্গোলীয়কে আমরা ফার্সি ভাষায় বলি মুঘল। এই জন্য বাবরের পরবর্তীতে তার যেই বংশধররা থাকবে সেই শাসনামলকে আমরা কি বলি? মুঘল শাসনামল। ঠিক আছে, এই পর্যন্ত কি বোঝা গেছে কিনা? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে উপমহাদেশে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিল? আমাদের বাবর, ঠিক না? মানে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল বাবর। এবং তার জন্ম ছিল উজবেকিস্তানে এবং তিনি জাতি হিসেবে মঙ্গোলীয় ছিল, যার কারণে এটাকে ফার্সি ভাষায় মুঘল বলা হয়, এই জন্য এটাকে বলা হচ্ছে মুঘল শাসন আমলের সূচনা। এবং তারপরে তার পুত্র হুমায়ুন, সে কিন্তু শাসন ক্ষমতা লাভ করে। এখন প্রশ্ন হচ্ছে যে পানিপথের যুদ্ধে বাবর কিভাবে জয়লাভ করলো? এত শক্তিশালী ইব্রাহিম লোদিকে সে কিভাবে পরাজিত করলো? সে উপমহাদেশে সর্বপ্রথম কামানের ব্যবহার করে। কামানের ব্যবহার করার কারণে ইব্রাহিম লোদি তার সাথে পেরে ওঠেনি। আর এছাড়াও তার কিছু অভিনব ইউনিক সিস্টেম ছিল, যেমন তুলগুমা। তুলগুমা মানে কি? সে তার টোটাল বাহিনীটাকে কয়েকটা উপদলে ভাগ করে ফেলে, উপদলে ভাগ করে যুদ্ধ করে, এই জন্য সে জয়লাভ করেছিল। আরো একটা তার ইউনিক সিস্টেম হচ্ছে আরাবা। আরাবা মানে সে গরুর গাড়ি ব্যবহার করেছিল, যুদ্ধ করতে যেয়ে সে হচ্ছে গরুর গাড়ি ইউজ করেছিল, যার কারণে সে জিতেছিল। তাহলে এগুলো হচ্ছে বাবরের বিজয়ের কিছু কাজ। আমি জাস্ট এই স্ট্রাকচারটা যেটা এই স্লাইডে লেখা আছে এতটুকুই বোঝানোর চেষ্টা করব আজকে, খুব বেশি বুঝাবো না। এতটুকু বুঝলে আমাদের টার্গেট কমপ্লিট। এরপরে বাবরের পুত্র হুমায়ুন, হুমায়ুন এসে মানে তাদের হচ্ছে উত্তরাধিকার সূত্রে তারা ক্ষমতা লাভ করে। তো বাবরের পুত্রের নাম কি ছিল? হুমায়ুন ছিল। হুমায়ুন 1530 থেকে 1540 পর্যন্ত ক্ষমতা দখল করে এবং মাঝখানে একটা 15 বছরের গ্যাপ থাকে। কেন থাকে সেটাও আমরা বলবো। এরপরে সে আবার প্রায় 1 বছরের মতো ক্ষমতা দখল করে।
তো 1530 থেকে 1540 পর্যন্ত আমরা কিন্তু উপমহাদেশ দেখছি। এই স্লাইডের মাঝের যে জায়গাটা আছে সেটা উপমহাদেশ, এবং দুই পাশে ডানে বামে সেটা একটু বাংলার দিকে আমরা চোখ দিব। তো এখনো উপমহাদেশ সম্পর্কে আলোচনা করছি। হুমায়ুন 1530 সালে এই উপমহাদেশের ক্ষমতা পেয়ে গেল, এবং 1537 সালে তার হঠাৎ মনে হলো যে আমি একটু বাংলায় গৌড় দখল করে আসি। তো সে গৌড়কে দখল করলো। ঠিক আছে, আমরা কিন্তু গতদিন স্বাধীন সুলতানি আমলের শেষ সংগ্রাম, মানে শেষ সুলতান যে ছিল তার পতন হয়েছিল কত সালে? 1538 সালে। তখনও সে ছিল। আর 1537 সালে গৌড়কে কে দখল করে ফেললো? হুমায়ুন। এখন গৌড় দখল করা মানেই যে সমগ্র বাংলা দখল করা, তা তো না। আর গৌড় দখল করা মানেই যে সুলতানি আমলের পতন, তাও তো না, ঠিক না? তো গৌড় সে দখল করলো। গৌড় দখল করার পরে সে গৌড়ে তার ক্ষমতা চালাতে লাগলো। কিন্তু 1539 সালে তার কানে একটা গুজব আসলো। কি গুজব? যে তার ভাই হিন্দাল, সে যেহেতু এখন গৌড়তে এসেছে, বাংলার দিকে একটু খেয়াল রাখা শুরু করেছে, দিল্লিটা কিছুটা অনাবৃত হয়ে পড়েছে, এই জন্য তার ভাই হিন্দাল নাকি দিল্লি দখল করে নেবে, এরকম একটা গুজব সে শুনলো। তখন সে তাড়াতাড়ি গৌড় থেকে দিল্লির দিকে যেতে লাগলো। এখন মাঝখানে বক্সারের কাছে চৌসা নামক স্থানে একজন উৎপেতে বসেছিল, তার নাম ছিল শের খান। এই শের খান কে ছিল? আফগানিস্তানের একজন শক্তিশালী পশতুন ছিল। পশতুন মানে একটা বংশ চিন্তা করা যায়, বা আমি ভাবতাম যোদ্ধা, কিন্তু দেখলাম যে বংশ, একটা বংশ বোঝাচ্ছে। তো যাই হোক, শের খান কি করলো? তাকে আক্রমণ করলো এবং পরাজিত করলো। এটার মাধ্যমে সে কিন্তু 1539 সালে গৌড় দখল করে ফেললো। এই যে একজন আফগানিস্তানের মানুষ বাংলা দখল করলো, এটার মাধ্যমে কিন্তু বাংলায় আফগান শাসনের সূচনা হলো। অবশ্য এই 1539-এ শুরু হয়নি, আরো 1 বছর আগে শুরু হয়েছিল। অর্থাৎ শের খান এসে সরাসরি যে শুধু হুমায়ুনকে আক্রমণ করলো তা না। আমরা তো জানি যে এর আগে 1538 পর্যন্ত স্বাধীন সুলতানি আমল ছিল। তো সে এর আগে 1538-এ সুলতানকে পরাজিত করেছে, সুলতানি আমলের সুলতানকে। তারপরে হচ্ছে আফগান শাসনের সূচনা করেছে। আর 1539 সালে হুমায়ুনকে পরাজিত করার মাধ্যমে সে কিন্তু আরো একটু নিজের ক্ষমতাটাকে শক্তপোক্ত করেছে। এরপরে 1540 সালে সে মুঘল সম্রাট আলী কুলিকে হত্যা করার মাধ্যমে, বা আলী কুলিকে পরাজিত করার মাধ্যমে সমগ্র বাংলা দখল করে নিয়েছে। এখন কথা হচ্ছে যে বাংলায় আলী কুলি কোত্থেকে আসলো? এই সময় তো হুমায়ুন ছিল। আবারও বলি, আমি উপমহাদেশের কথা বলছিলাম। উপমহাদেশে হুমায়ুন ছিল। আর উপমহাদেশের যেই শাসক, সে তো আর সমগ্র সবকিছু দখল করতে পারবে না, বা সবকিছুর ক্ষমতা বা হচ্ছে সবকিছু তো একা চালাতে পারবে না। এই জন্য বাংলার ক্ষমতা দেয়া হয়েছিল আলী কুলিকে। তো সে আলী কুলিকেও পরাজিত করার মাধ্যমে তার ক্ষমতাটাকে আরো বিস্তৃত করে ফেললো। এরপরে সে হচ্ছে এত বেশি শক্তিশালী হয়ে গেল যে সে দিল্লির দিকে চলে গেল। 1540 সালে দিল্লিতে যে কনৌজের যুদ্ধে হুমায়ুনকেও পরাজিত করে ফেললো। ঠিক আছে, এর মাধ্যমে সে তার ক্ষমতাটাকে কিন্তু একদম শক্তপোক্ত করে ফেললো। এটা হচ্ছে আফগান শাসনের কথা বলছে। আফগান শাসন শুরু হয়েছে কত সালে? 1538 সালে। এরপরে বংশ পরম্পরায় সে যখন মারা গেল 1545 সালে, তার ছেলে জালাল খান সে ক্ষমতায় আসলো। জালাল খান, আমরা আগে থেকেই জানি যে মুসলিমদের মধ্যে একটা প্রবণতা যে ক্ষমতা পেলেই নিজের নাম চেঞ্জ করে ফেলে। তো জালাল খান বলল যে আজকে থেকে আমার নাম ইসলাম খান। তো ইসলাম খান কথাটা মনে রাখো, বা ভুলে যাও বলা যায়, যে আমরা 4টা ইসলাম খানের নাম পাবো। তো সব ইসলাম খানই যে এই ইসলাম খান সেটা কিন্তু না। আফগানদের মধ্যে একটা ইসলাম খান পেলাম। পরবর্তীতে যখন সুবাদারি আমল পড়বো, এই যে এখানে আফগান শাসনের পরে মুঘল আমলের মধ্যে একটা আছে সুবেদারি শাসন। তো একজন সুবাদার, সে ছিল হচ্ছে ইসলাম খান। পরবর্তীতে আরেকজন সুবাদার পাবো, ইসলাম খান চিশতি, সেটাও একজন ইসলাম খান। আবার পরবর্তীতে পাবো ইসলাম খান মাসনাদি। তো যাই হোক, 4টা ইসলাম খান আমরা পাবো, সবাই কিন্তু একই ব্যক্তি না। আচ্ছা, তো এখানে যে আফগান শাসন দেখছিলাম, আফগানের মধ্যে 2টা বংশ আছে, একটা হচ্ছে সুর বংশ আর একটা হচ্ছে কররানী বংশ। ঠিক আছে, সুর বংশ আর হচ্ছে কররানী বংশ। প্রথম কয়েক বছর সুর বংশ তাদের শাসন চালায়, এরপরে লাস্টের দিকে কররানী বংশ শাসন চালায়। এবং কররানী বংশের লাস্ট যেই রাজা, তার নাম ছিল দাউদ খান কররানী। আচ্ছা, এই যে তাহলে এটার মাধ্যমে আমরা শেষ করলাম। হ্যাঁ, হ্যাঁ, এগুলা নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন আছে। মানে তুমি যেটা বলতে চাচ্ছিলা যে গিয়াসউদ্দিন নামের 3 জন আছে, ঠিক না? তো এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমার মনে হয় আমি একটু র্যাপিডলি বলেছি। তাহলে বলো যে আমরা উপমহাদেশ সম্পর্কে আলোচনা করছি। উপমহাদেশে 1206 থেকে 1526 পর্যন্ত কি শাসন ব্যবস্থা চলছিল? কেউ একজন বলতে পারো? 1206 থেকে 1526, এই সময় আমরা যদি উপমহাদেশের দিকে তাকাই, এমনিতে তো 1238 পর্যন্ত আমাদের স্বাধীন সুলতানি আমল ছিল, সেটা ভিন্ন কথা। বা 1238 না, 1338 পর্যন্ত, 1538 পর্যন্ত।
কিন্তু 1206 থেকে 1526 পর্যন্ত এই উপমহাদেশে যদি আমরা তাকাই তাহলে যে মুসলিম শাসন চলছিল সেটাকে আমরা কি বলি? দিল্লি সালতানাত, ঠিক না? হ্যাঁ, দিল্লি সালতানাত বলি। দিল্লি সালতানাতের প্রথম রাজা কে ছিল? কুতুবউদ্দিন আইবেক। এই কুতুবউদ্দিন আইবেকের নামে কিন্তু দিল্লিতে একটা মিনারও আছে, কুতুব মিনার, ঠিক আছে? আর শেষ রাজার নাম কি? ইব্রাহিম লোদি। তো এই ইব্রাহিম লোদিকে কে পরাজিত করলো? সম্রাট বাবর। এখন বাবর একটা ফার্সি শব্দ, এটার মানে হচ্ছে বাঘ। বাবর মানে বাঘ। আর তুর্কি ভাষায় এটার মিনিং হচ্ছে সিংহ। আর বাবরের জন্ম ছিল কোথায়? উজবেকিস্তানে, ঠিক না? সে আসলে 1204 সালেই কাবুল দখল করে ফেলেছিল। তার সম্পর্কে যদি বলতে চাই, সে হচ্ছে উপমহাদেশে প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। সে তার নামে একটা জীবনী গ্রন্থ রচনা করেছিল, সেটা হচ্ছে বাবরনামা। সে নিজেই নিজের জীবনী রচনা করেছিল, বাবরনামা। আর তার জন্ম তো বলেছে উজবেকিস্তানে। সে মঙ্গোলীয় ছিল, মঙ্গোলীয়কে আমরা ফার্সি ভাষায় মুঘল বলি। এই জন্য তার যে বংশধর, তাদের যে শাসনামল, সেটাকে আমরা বলছি মুঘল শাসনামল। আর সে কিন্তু উত্তরপ্রদেশের যে অযোধ্যা, সেখানে বাবরি মসজিদ নির্মাণ করে, বাবরি মসজিদ। তো এটা এখনো আছে নাকি ভেঙে ফেলেছে সেটা জানি না। আর তার যে রাজধানী ছিল, আজকে যত যা পড়বো সব রাজধানী হচ্ছে আগ্রাতে, মানে দিল্লিতে, ঠিক না? কিন্তু একজন আছে, আকবর। আকবর হচ্ছে মুসলিম ছিল না, মানে সে নিজের একটা ধর্ম তৈরি করেছিল, সেটা ছিল দিন ই ইলাহি। তো সে কি করতো? সে হচ্ছে ফতেহপুর সিক্রি নামক একটা জায়গাতে ধর্মসভা বসাতো, যে সব ধর্মের মানুষ এসে সেখানে বয়ান দিত। তো এই জন্য তার রাজধানী ছিল ফতেহপুর সিক্রিতে। এছাড়া বাকি সবারই, যে বাবর, হুমায়ুন, জাহাঙ্গীর, সবার রাজধানী ছিল কিন্তু আগ্রাতে। আর বাবর যেহেতু 1204 সালে, 1204, হ্যাঁ, 1204 সালে কাবুল দখল করে, এই জন্য তার সমাধি হয়েছিল কাবুলে। তাহলে বাবর সম্পর্কে কিন্তু আমি আরো 7টা কথা অ্যাড করেছি, যে উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সে বাবরনামা রচনা করে, তার জন্ম উজবেকিস্তানে, সে জাতি হিসেবে মঙ্গোলীয় ছিল বা মুঘল ছিল, সে বাবরি মসজিদ নির্মাণ করে, তার রাজধানী কোথায় ছিল? দিল্লিতে, ঠিক না? সরি, আর হ্যাঁ, দিল্লিতে। আর সমাধি কোথায় ছিল? কাবুলে। তাহলে বাবর সম্পর্কে যা বলার আমি বলে বলে ফেললাম। এরপরে বাবরের পুত্র বাবর কি করে? পানিপথের যুদ্ধ জয়লাভ করে। কেন? কারণ সে উপমহাদেশে প্রথম কামানের ব্যবহার করে, এবং তার কিছু ইউনিক সিস্টেম ছিল, তুলগুমা, মানে তার দলকে উপদলে ভাগ করা, কিংবা আরাবা বা হচ্ছে গরুর গাড়ি ব্যবহার করা। এই এই চলে গেল আমার বাবর সম্পর্কে কথাবার্তা। বাবর নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, ঠিক না? হ্যাঁ, তুজুক ই বাবুরি। হ্যাঁ, বাবর নামার অপর নাম তুজুক ই বাবুরি। ও আচ্ছা, হ্যাঁ, এটা অবশ্য আমি দেখতে পাবো না, কথা বললে হবে। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে আমরা বাবরের পুত্রের কথা বলছিলাম, হুমায়ুন। হুমায়ুন বাবার মৃত্যুর পরে সে আসলো 1530 সালে। সে সুন্দরভাবে 10 বছর ক্ষমতায় ছিল, এবং সপ্তম বছরে অর্থাৎ 1537 সালে তার হঠাৎ মনে হলো যে আমি গৌড়টা দখল করি। কারণ এখন পর্যন্ত ওইখানে তো স্বাধীন সুলতানি আমল শেষ হয়নি, 1538-এ শেষ হবে। যখন আফগানিস্তানরা মানে শেষ সুলতান গিয়াসুদ্দিন তাকে হারাবে, তখন হচ্ছে ওইখানে স্বাধীন সুলতানি আমলে শেষ হবে। তো সে শুধু গৌড় পোর্শনটাকে দখল করে ফেললো। এবং 1539 সালে সে হঠাৎ করে গুজব পেল যে তার ভাই হিন্দাল ওইদিকে দিল্লি দখল করে ফেলছে। তো তখন সে আসলো, আসার পথে বক্সারের জায়গায় চৌসা নামক একটা জায়গাতে সে দেখলো একটা আফগান পশতুন শক্তিশালী শের খান, সে তাকে মানে পরাজিত করার জন্য বসে আছে। তখন সে তার কাছে পরাজিত হয়ে গেল, এবং গৌড় চলে গেল কার কাছে? আফগান পশতুনের কাছে। তখন থেকে বঙ্গ নামক, মানে বাংলা যে ভূখণ্ড, সেখানে আফগান শাসন শুরু হয়ে গেল। তার একটু আগে যখন হচ্ছে স্বাধীন সুলতানকে পরাজিত করে ফেলেছিল 1538-এ, তখন থেকেই শুরু হয়ে গেছিল। এবং আরেকটু শক্তপোক্ত হলো এই হুমায়ুনকে সরানোর মাধ্যমে। তারপরে আরো শক্তপোক্ত হবে কখন? 1540 সালে আলীকুলিকে হারানোর মাধ্যমে। এবং তারপরে তারা এত বেশি শক্তিশালী হয়ে যাবে যে দিল্লি অভিমুখে চলে যেয়ে হুমায়ুনকে কনৌজের যুদ্ধে হারিয়ে ফেলবে। তারপরে 1545 সালে যখন শের খান মারা যাবে, তার ছেলে জালাল খান ওরফে ইসলাম খান, সে হচ্ছে ক্ষমতা দখল করবে, প্রায় 8 বছরের মতো থাকবে। তারপরে দেখা যাচ্ছে যে সুর বংশের ক্ষমতা শেষ হয়ে গেলে কররানী বংশ আসবে, এবং লাস্ট যেই রাজা তার নাম হচ্ছে দাউদ খান কররানী। এবং এই আফগান শাসন কিন্তু 1576 সাল পর্যন্ত ছিল। 1576-এ আমাদের এটা শেষ হবে। তো ততদিন পর্যন্ত হুমায়ুন বেঁচে থাকবে না। হুমায়ুন কি করে? 15 বছর পরে তার ক্ষমতাটাকে আবার যুদ্ধ করার মাধ্যমে বা আবার যে কোনো ভাবে সে নিয়ে ফেলে, এবং 1 বছর সে কিন্তু আবার
শাসন ক্ষমতা কায়েম করতে পারে। মাঝে 15 বছর কিন্তু আফগানদের অধীনে চলে গেছিল। তো এরপরে হুমায়ুন মারা যাওয়ার পরে তার ছেলে আকবর। হুমায়ুন সম্পর্কে যদি আরো বলি, তার রাজধানী কোথায় থাকবে? সবাই জানি যে আজকে যা পড়বো সব রাজধানী দিল্লিতে। আর তার সমাধি কোথায় হবে? সমাধিও দিল্লিতে, কারণ সে তো আর তার বাবার মতো কাবুল দখল করেনি, তো তার সমাধিও দিল্লিতেই হবে। আর তার নামেও একটা রচনা ছিল হুমায়ুন নামা, সেটা অবশ্য সে নিজে রচনা করেনি, তার বোন গুলবদন বেগম সে হচ্ছে সেটাকে রচনা করে। ওই যে আফগানিস্তানের একজন প্লেয়ার আছে গুলবাদিন নাইব, তার নাম মনে রাখতে পারো, যে হুমায়ুনের বোনকে গুলবদন বেগম। আর হুমায়ুন সম্পর্কে যদি বলি যে সে 22 বছর বয়সে, মানে আমাদের বয়স কত, 22 বছর, তো সেও 22 বছর বয়সে, 22 না যদিও আমাদের আরেকটু বেশি, 22 বছর বয়সে সে হচ্ছে ক্ষমতা দখল করে। আচ্ছা, তাহলে হুমায়ুন সম্পর্কে কথাবার্তা বলা শেষ। এবার চলে যাই তার ছেলে আকবর। আর ওইদিকে যে শের খান সম্পর্কে অনেক কিছু বলেছি, আরো কিছু বলতে চাই। যেমন শের খান সর্বপ্রথম পাট্টা এবং কবুলিয়াত চালু করে। পাট্টা মানে কি? ভূমি সত্ত্বের দলিল। আর কবুলিয়াত মানে হচ্ছে চুক্তি দলিল প্রথা, এগুলো সে চালু করে। তারপর সে একটা বড় একটা সড়ক তৈরি করেছিল, সড়কের নাম ছিল সড়কি আজম। আজম মানে কি? বড়, ঠিক না? তো সড়কি আজম মানে হচ্ছে মহাসড়ক। সে একটা মহাসড়ক তৈরি করে সোনারগাঁ থেকে পাঞ্জাব পর্যন্ত। এটা প্রায় 3000 মাইল বিস্তৃত ছিল, সোনারগাঁ থেকে আগ্রা হয়ে, দিল্লি হয়ে, লাহোর হয়ে, সেখান মানে মুলতান বা পাঞ্জাব পর্যন্ত চলে যাওয়া যায় 3000 মাইল দূরে। আর সংবাদ মাধ্যম মাধ্যম যাতে পরিচালনা করা যায় বা সংবাদ মাধ্যম যাতে পাঠানো যায়, সংবাদ মাধ্যম হিসেবে সে কি চালু করেছিল? ঘোড়ার ডাক। আর তার সমাধি কোথায় ছিল? তার সমাধি ছিল লাহোরে, ঠিক না? তার সমাধি ছিল লাহোরে। এরপরে আমরা আসি আকবর। তার মানে হুমায়ুনের ছেলে কে ছিল? হুমায়ুনের ছেলে ছিল হচ্ছে আকবর। 1556 সালে যখন হুমায়ুন মারা গেল, তখন আকবর ক্ষমতায় আসবে ঠিক আছে, কিন্তু সরাসরি ক্ষমতায় আসতে পারেনি। হুমায়ুনের মৃত্যুর পরে ক্ষমতা তাৎক্ষণিকভাবে চলে যায় আফগানদের হাতে, কারণ আফগানরা তখন অনেক বেশি শক্তিশালী ছিল। কিন্তু আকবরের সময়ে হুমায়ুনের একজন সেনাপতি ছিল, তার নাম ছিল আহ বৈরাম খাঁ, ঠিক আছে? তো সে আকবরের অভিভাবক হিসেবে ছিল। আকবরের বয়স ছিল তখন মাত্র 13 বছর। 13 বছরে তো আর কেউ যুদ্ধ করতে পারবে না। তো তখন তার বাবার যে সেনাপতি বৈরাম খাঁ, সে আকবরের অভিভাবক হিসেবে ছিল। সে কি করলো? আফগান প্রধানমন্ত্রী হিমুর সাথে আবার পানিপথের দ্বিতীয় যুদ্ধে লিপ্ত হলো এবং জয়লাভ করলো। জয়লাভ করার মাধ্যমে আকবর ক্ষমতায় আসলো। এবং আসলে তো বৈরাম খাঁয়ের নেতৃত্বেই আকবর আসলো, ঠিক না? কারণ 13 বছরের একটা ছেলে তো আর রাজ্য পরিচালনা করতে পারবে না। তারপরে আকবর রাজা হয়ে গেল। তো সে অনেক বছর ক্ষমতায় ছিল, 1556 থেকে 1605 পর্যন্ত। তো এর মধ্যে সে 1576 সালে, আমরা তো বাংলা সম্পর্কে বলছি না, আমরা মাঝামাঝি যে লাইনটা সেটা হচ্ছে উপমহাদেশ সম্পর্কে। কিন্তু এখন একটু বাংলার দিকে চোখ দিই, যে 1576 পর্যন্ত যেহেতু আফগান শাসন ছিল বাংলাতে, 1576-এ এই আকবরের মনে হলো আমি কি করব, আমি হচ্ছে বাংলা দখল করে ফেলবো। তো 1610-এর আগ পর্যন্ত বাংলার যেই রাজধানী সেটা ছিল রাজমহল বা বিহার। তো সে বিহারে গেল এবং যুদ্ধ করলো, যুদ্ধে জয়লাভ করলো। জয়লাভ করার মাধ্যমে সে বাংলাকে জয় করে ফেললো। এই যুদ্ধ কার কার মধ্যে ছিল? সে নিজে যুদ্ধ করেনি, সে তার সেনাপতি, আরেকজন সেনাপতি হোসেন কুলি বেগকে যুদ্ধে পাঠালো। এবং তখন লাস্ট যে আফগান রাজা দাউদ খান কররানী, আমরা আগে থেকেই পড়েছি যে লাস্ট রাজা ছিল দাউদ খান কররানী, সেটাকে তার সেনাপতি হোসেন কুলি বেগ সে হচ্ছে পরাজিত করলো। এবং পরাজিত করার মাধ্যমে এই বাংলার ক্ষমতা কিন্তু কার হাতে চলে গেল? আকবরের হাতে চলে গেল। এবং তখন কিন্তু রাজশাহীর কালাপাহাড়, কালাপাহাড় নামের একজন ব্যক্তি, যেটা আমরা বাংলা সাহিত্যে অনেক সময় পড়ে থাকি, সেই কালাপাহাড় কিন্তু কার দলে ছিল? দাউদ খান কররানীর পক্ষে ছিল। তবে তারা হেরে গেছে। কে জিতলো? সেনাপতি হোসেন কুলি বেগ। এটার মাধ্যমে বাংলার ক্ষমতা আকবরের হাতে চলে গেল। এখন আমাদের তো খুব খুশি যে এখন কে বাংলায় আসলো? আকবর। কিন্তু বাংলা কিন্তু তখন সম্পূর্ণরূপে আকবর নিজের দখলে নিতে পারেনি। কারণ বাংলায় বিভিন্ন জমিদাররা তখন ছোট ছোট ভূখণ্ড নিজের দখলে করে নিয়েছিল। এই যে ছোট ছোট জমিদার, বা ছোট বলা যাবে না, বড় বড় জমিদাররা নিজেদের দখলে অনেকগুলা ভূখণ্ড দখল করে নিয়েছিল, তাদেরকে আমরা বলি বারো ভূঁইয়া। এখন বারো ভূঁইয়া আমরা সবাই জানি হয়তো যে বারো মানে বারো না, সংখ্যা 12 বুঝাচ্ছে না, এটা কি বুঝাচ্ছে? বারোয়ারি বা পঞ্চায়েত বুঝাচ্ছে, মানে অনেকজন বুঝাচ্ছে। তো এখানে একটা লিস্ট আছে, এই লিস্টটা চাইলে পড়তে পারো, ঈসা খান, মুসা খান, চাঁদ রায়, কেদার রায়। এদের মধ্যে মানে লিস্টটা নিজেরা নিজেরা পড়ে ফেলতে পারো, এটা আমি বলছি না। এদের মধ্যে নেতা ছিল প্রথম দুইজন, ঈসা খান এবং মুসা খান। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পেরেছো, ঠিক না? আচ্ছা, তাহলে হুমায়ুনের কথা বলেছি আমরা, আফগান শাসন সবকিছু বলে ফেলেছি। এরপরে হুমায়ুনের ছেলে আকবর, 1556 থেকে 1605।
হুমায়ুন মারা যাওয়ার পরে তাৎক্ষণিকভাবে ক্ষমতা আফগানদের হাতে চলে যায়, কিন্তু আকবর তার যে সেনাপতি বৈরাম খাঁ, 13 বছর বয়সী আকবর তার সেনাপতি বৈরাম খাঁকে দিয়ে আফগান প্রধানমন্ত্রী হিমুকে পরাজিত করে ফেলে পানিপথের দ্বিতীয় যুদ্ধে এবং ক্ষমতায় চলে আসে। সে অনেক বছর ধরে, সে হচ্ছে অনেক দীর্ঘকাল ধরে শাসন ক্ষমতা কিন্তু চালু করে। তো আকবর সম্পর্কে আরো দুই একটা কথা বলতে পারি, যে সে হচ্ছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় যে উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে কি আনসার দিবা? কেউ একজন বলতে পারো, উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। সম্রাট বাবর। কিন্তু যদি বলা হয় বাংলা, মানে বাংলা ভূখণ্ডে প্রথম মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, তাহলে কি আনসার হবে? আকবর হবে, হ্যাঁ। আমরা কিন্তু হুমায়ুন বলতে পারবো না, ঠিক না? হুমায়ুন গৌড়তে গেছিল, কিন্তু সে যে সম্পূর্ণ বাংলা দখল করে ফেলেছিল এমন কিন্তু না। তাহলে আকবর সর্বপ্রথম 1576 সালে রাজমহলে গেল, মানে বিহারে গেল। 1610 পর্যন্ত কিন্তু বাংলার রাজধানী বিহারই ছিল বা রাজমহল ছিল। সে রাজমহলে গেল, বাংলা জয় করে ফেললো। এবং সে নিজে যুদ্ধ করেনি, তার সেনাপতি হোসেন কুলি বেগকে দিয়ে যুদ্ধ করাইছে এবং দাউদ খান কররানীকে পরাজিত করে ফেলেছে। আর ওই সময় দাউদ খান কররানীর পক্ষে কে ছিল? রাজশাহীর কালাপাহাড়। এবং জয়লাভ করার পরে সে তো ভেবেছিল আমি খুব সুন্দরভাবে বাংলাকে দখল করে ফেলবো, কিন্তু সে দখল করতে পারেনি, কারণ তখন বড় বড় জমিদার ছিল, 12 ভূঁইয়া, তারা শাসন ক্ষমতা সেখানে কায়েম করেছিল এবং তাদের নেতা কে ছিল? ঈসা খান এবং মুসা খান। তো 12 ভূঁইয়াদের মধ্যে প্রথম জমিদারি স্থাপন করে ঈসা খাঁ মুসা খাঁ, তাদের হচ্ছে বাবা সুলাইমান খান। সুলাইমান খান জাস্ট সোনারগাঁও এবং খিজিরপুর এই দুইটা জায়গা দখল করেছিল, এবং তার পুত্র ঈসা খান এসে অনেক জায়গা দখল করে এবং সে মুঘলদের থেকেও নিজেকে স্বাধীন ঘোষণা করে ফেলে। এই জন্য তাকে বলা হয় মসনদ ই আলা। এবং ঈসা খানের পুত্র ছিল মুসা খান। মুসা খান অনেক 1599 সালে আসে, অনেক দেরিতে আসে। তো এই সময় যে আকবর বসেছিল তা না, সে বিভিন্ন সুবাদার হিসেবে বাংলায় 4 জনকে পাঠায়। প্রথমে শাহবাজ খানকে পাঠায়, সে ব্যর্থ হয়। সাদিক খানকে পাঠায়, সেও ব্যর্থ হয়। উজির খানকে পাঠায়, সেও ব্যর্থ হয়। কিন্তু পরবর্তীতে মানসিংকে পাঠায়। মানসিংকে পাঠালে, মানসিং বা মানসিংহ যাই বলি না কেন, তাকে যখন পাঠায় তখন সে হচ্ছে মুসা খানকে পরাজিত করে ফেলে 1603 সালে। কিন্তু পরাজিত করলেই যে সে শাসন ক্ষমতা পেয়ে যায় তা না। 1603 সালে যখন সে তাকে পরাজিত করে, তখন সে খবর পায় যে ওইদিকে আকবর নাকি অনেক অসুস্থ হয়ে গেছে। তখন সে আবার ফিরে আসতে বাধ্য হয়। তো মুসা খান পরাজিত হওয়ার পরেও তার ক্ষমতা কিন্তু কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে? কন্টিনিউ করতে থাকলেও পরবর্তীতে 1610 সালে, আচ্ছা তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো আশা করি। এরপরে আমরা আরেকটু ওইখানে প্রসিড করি। তাহলে মুসা খান 1603 সালে একবার হেরে গেল। হেরে যাওয়ার পরেও মানসিং যেহেতু ব্যাক করলো অসুস্থতার খবর পেয়ে, এই জন্য মুসা খান তার ক্ষমতাটা কন্টিনিউ করতে থাকলো। এবং 1605 সালে আকবর যখন মৃত্যুবরণ করলো, এই পর্যন্ত ওইদিকে কিন্তু মুসা খানই ক্ষমতায় ছিল এবং আকবর মারা গেল, আকবরের ছেলে জাহাঙ্গীর ক্ষমতায় আসলো। তাহলে আকবর পর্যন্ত আমরা বলে ফেললাম। এখন আকবরের ছেলে জাহাঙ্গীরে যাওয়ার আগে আমরা আকবর সম্পর্কে আরো কিছু কথাবার্তা বলবো। আকবর সম্পর্কে প্রথম কথা হচ্ছে সে বাংলায় মুঘল সাম্রাজ্যের প্রথম প্রতিষ্ঠাতা এবং সে সর্বোচ্চ, মানে অনেক বেশি বছর ক্ষমতায় ছিল। গুণে যদি দেখো দেখবা যে 49 বছর ক্ষমতায় ছিল। এরকম আরো একজন ক্ষমতায় ছিল, আওরঙ্গজেব। পরবর্তীতে আমরা কালকে মানে নেক্সট দিনে পড়বো আওরঙ্গজেব সম্পর্কে। তো সেও ছিল 49 বছর, আকবরও ছিল 49 বছর। আর আকবর সম্পর্কে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে সে কিন্তু মুসলিম ছিল না, সে নিজের একটা ধর্ম প্রবর্তন করেছিল, সেটা হচ্ছে দিন ই এলাহি। এবং সে ফতেপুর সিক্রি নামক তার যে রাজধানী, সেখানে একটা ধর্মসভা বসাতো, সেখানে বিভিন্ন ধর্মের মানুষরা এসে বক্তৃতা দিত। আর তার রাজধানী ছিল ফতেপুর সিক্রিতে। আর তার সমাধি হয়েছিল কোথায়? সমাধিটা একটু বই থেকে দেখে নিবা, আমার মনে নাই। আর মন্ত্রিসভা, হ্যাঁ মন্ত্রিসভা সম্পর্কে বলবো আকবরের। মন্ত্রিসভায় কিন্তু অনেক স্পেশাল ব্যক্তিরা ছিল। একজন ছিল আবুল ফজল। আবুল ফজল সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি। আবুল ফজল ছিল তার প্রধানমন্ত্রী এবং আবুল ফজল কিন্তু ফার্সি ভাষায় আকবরনামা রচনা করে। আকবরনামা 3টা খণ্ড ছিল, এর মধ্যে যে তৃতীয় খণ্ড সেটা হচ্ছে আইন ই আকবরী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমার কাছে মনে হয়, যে আকবরের মন্ত্রিসভায় যে প্রধানমন্ত্রী সে ছিল আবুল ফজল, এবং আবুল ফজল ফার্সি ভাষায় একটা 3 খণ্ডের একটা রচনা করেছিলেন, সেটা হচ্ছে আকবরনামা। আমরা এর আগে বাবরনামা পড়েছি, বাবরনামা বাবর নিজেই রচনা করে। হুমায়ুন নামা পড়েছি, হুমায়ুন নামা হুমায়ুনের বোন গুলবদন বেগম রচনা করে। আবার গুলবদন নাইব বলে ফেলো না। আর আকবরের ক্ষেত্রে আকবরনামা কে রচনা করে? তার যে প্রধানমন্ত্রী আবুল ফজল সে রচনা করে। এছাড়াও তার অর্থমন্ত্রী ছিল, অর্থমন্ত্রীর নাম ছিল টোডরমল। টোডরমল অর্থমন্ত্রী হিসেবে ছিল এবং সে হচ্ছে একটা জাপ্তি প্রথা নামক একটা রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে। এগুলো সব বইতে আছে, আমি জাস্ট একবার করে মেনশন করছি। আর তার সেনা প্রধানের নাম ছিল মানসিংহ। তাহলে আকবরের সেনা প্রধান কে ছিল? মানসিং। তো সে হচ্ছে এই মানসিংকেই কিন্তু সুবাদার হিসেবে পরবর্তীতে পাঠায় এবং মুসা খানকে সে পরাজিত করে, কিন্তু অসুস্থতার খবর পেয়ে তাকে আবার
ব্যাক করতে হয়। এছাড়া আকবরের যে জ্ঞান চর্চা এবং সাহিত্য চর্চার যে কেন্দ্র ছিল সেটা কিন্তু খুব স্পেশাল ছিল। সেখানে বীরবল ছিল, এটাকে বলা হতো নবরত্ন সভা, নবরত্ন সভা বলা হতো। আর ওইখানে বীরবল ছিল, তানসেন ছিল, এরকম বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা কিন্তু তার নবরত্ন সভায় ছিল। আর এই যে বাংলা জয় করে ফেললো 1576 সালে, সে তো রাজমহলের যুদ্ধে বাংলা জয় করে ফেললো, তখন সে রাজমহলের নাম দিয়ে দিল আকবরনগর, মানে নিজের নামে নামকরণ করে ফেললো আকবরনগর। আর আরেকটা স্পেশাল কথা হচ্ছে তার সময় থেকেই কিন্তু বর্ষপঞ্জি চালু করা হয়। বর্ষপঞ্জি, আমরা যে বর্তমানে বাংলা সালগুলা দেখি সেটা কিন্তু তার সময় চালু করা হয়। তাহলে আকবর সম্পর্কে যেগুলো বলেছি সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এবং এই বর্ষপঞ্জির ধারণা কে দেয়? আমির ফতেহুল্লাহ সিরাজি। তাহলে এখন বলো কোনো সমস্যা আছে কিনা। এরপরে আকবরের ছেলে জাহাঙ্গীরের কথা বলবো। আকবরের ছেলে জাহাঙ্গীর 1605 সালে আকবর যখন মৃত্যুবরণ করলো তখন সে ক্ষমতায় আসলো এবং তার যে 20তম ওয়াইফ সে ছিল নূরজাহান। তারা দুইজন মিলে একত্রে ক্ষমতা চালাতো, এই জন্য নূরজাহানের নামটাও এখানে লিখেছি। আগে কিন্তু কেউ এরকম করেনি, সেও করেছে। এখন আকবরের যে ধর্ম ছিল দিনী এলাহি, সে তো নিশ্চয়ই নিজের বাবার ধর্মই পালন করবে। তো জাহাঙ্গীরের ধর্ম ছিল দিনী এলাহি। এটা আমার মনে হয় মুসলিম মানে ইসলাম ধর্মেরই একটা পরিবর্তিত রূপ। তো জাহাঙ্গীরের ধর্ম ছিল দিনী এলাহি। আর তার 20তম ওয়াইফ ছিল নূরজাহান। তো তারা দুইজন মিলে একত্রে ক্ষমতায় ছিল। তো 1605 সালে সে ক্ষমতা দখল করার পরে সে হচ্ছে 1608 সালে বাংলার সুবাদার হিসেবে একজনকে পাঠায়, তার নাম হচ্ছে ইসলাম খান। আমরা যখন প্রথম এটা পড়েছিলাম, আফগান শাসনের পরে তো মুঘল শাসন বাংলায় চালু হয়েছে। মুঘল শাসনের মধ্যে 1576 থেকে 1610 পর্যন্ত 12 ভূঁইয়ারা শাসন করে। তার মানে একটু পরে আমরা 1610-এ দেখব যে 12 ভূঁইয়ারা কিভাবে পরাজিত হয়েছিল। এবং তারপরে 1610 থেকে চালু হয় কি সুবেদারি শাসন, ঠিক না, বা সুবাদারি শাসন। তো সেটার মধ্যে প্রথম সুবাদার হিসেবে নিযুক্ত করে কাকে? ইসলাম খানকে। কত সালে? 1608 সালে। এই সুবাদার ইসলাম খান কি করে? সে 12 ভূঁইয়াদেরকে দমন করে। এবং এটা করতে সে কিভাবে এটা করলো? সে চিন্তা করলো যে রাজমহলে যেহেতু 12 ভূঁইয়াদের প্রতিপত্তি বেশি, এই জন্য রাজমহলে রাজধানী রাখলে হবে না, রাজধানীটাকে ঢাকায় স্থানান্তর করতে হবে। তার মানে 1610 সালে প্রথম ইসলাম খান যখন ঢাকায় রাজধানী স্থানান্তর করলো, তখন মেইন ক্ষমতাটা চলে গেল জাহাঙ্গীরের হাতে। এবং তখনই কিন্তু ওই 12 ভূঁইয়াদেরকে দমন করা সম্ভব হলো। এখন 12 ভূঁইয়ারা দমন হয়ে যে বসে থাকলো তা না, তার 1 বছর পরে 1611 সালে সে আবার অর্থাৎ 12 ভূঁইয়ার যে নেতা মুসা খান, সে কিন্তু কি করলো, আবার আক্রমণ করলো ইসলাম খানকে এবং ইসলাম খানের সাথে যুদ্ধে কিন্তু হেরে গেল এবং তার যে কদম রসুল দুর্গ সেটা সে হারাই ফেললো। মুসা খানের একটা দুর্গ ছিল কদম রসুল দুর্গ, সেটা সে হারাই ফেললো এবং তখন সে জাহাঙ্গীরের বশ্যতা স্বীকার করতে বাধ্য হলো। এবং সে যেহেতু রাজধানীকে রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেছে, জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম দিয়েছিল জাহাঙ্গীরনগর। এবং এই যে ইসলাম খান সম্পর্কে বেশ কিছু কথাবার্তা আছে। সে 1608 সালে বাংলায় আগমন করেছে, 1610 সালে সমগ্র বাংলা দখল করে ফেলেছে এই 12 ভূঁইয়াদেরকে দমন করার মাধ্যমে। তখন থেকে বাংলায় সুবাদারি শাসন শুরু হয়ে গেল, যেটা আমরা নেক্সট দিনে পড়ব। আর রাজধানী স্থানান্তর করেছে রাজমহল থেকে ঢাকায় এবং ঢাকার নাম দিয়েছে জাহাঙ্গীরনগর। এবং তাকে বলা হয় যে সে মুঘল সাম্রাজ্যের একজন নির্মাতা এবং সর্বশ্রেষ্ঠ সুবাদার। এবং সে কিন্তু লোহার পুল নামের একটা জায়গা নির্মাণ করে, লোহার একটা পুল নির্মাণ করে এবং সে দোলাই খাল খনন করে। তো এটা ছিল ইসলাম খান সম্পর্কে কথাবার্তা, যদিও সুবাদারি শাসন আমরা নেক্সট দিনে ভালো করে পড়ার চেষ্টা করব। আর হ্যাঁ, মানে রাজস্ব আদায়ের জন্য সে সাল গণনা করার প্রয়োজন পড়ে, এই জন্য 963 হিজরি থেকে বঙ্গাব্দ চালু করা হয়। মানে ওই সময় 963 ছিল, তখন 963 হিজরি ছিল। আচ্ছা, আমি একটু রিপিট করে ফেললাম কথাটা। হ্যাঁ, মানে না হলে আবার তোমার কথাটা অডিওতে আসবে কিনা আমি শিওর না, এই জন্য কথাটা রিপিট করলাম যে 963 হিজড়ি থেকে বঙ্গাব্দ চালু করেছে এবং ওই সময় ছিল 963 হিজড়ি। আচ্ছা, তো জাহাঙ্গীর সম্পর্কে দুই একটা কথা বলতে পারি। জাহাঙ্গীর নিজের উপাধি দিয়েছিল বাদশাহ গাজী হিসেবে এবং সে সমগ্র বাংলা দখলকারী মুঘল সম্রাট। কারণ আকবরের সময় তো আর সে সমগ্র বাংলা দখল করতে পারেনি, তখন তো 12 ভূঁইয়াদের শাসন ছিল। জাহাঙ্গীর এসে সমগ্র বাংলা দখল করে ফেলে। হ্যাঁ, তো জাহাঙ্গীর সম্পর্কে বলছিলাম যে জাহাঙ্গীরের উপাধি ছিল বাদশাহ গাজী। সে সমগ্র বাংলা দখলকারী মুঘল সম্রাট। তার রাজধানীও আগ্রাতেই ছিল, সবার রাজধানী আগ্রাতে, শুধু আকবর ছাড়া। আকবরের রাজধানী ছিল ফতেপুর সিক্রিতে। তার সমাধি হয়েছে লাহোরে
এবং সে কিন্তু তুজুক ই জাহাঙ্গীর, নিজেই তুজুক ই জাহাঙ্গীর বা জাহাঙ্গীর নামা আমরা ধরতে পারি, কিন্তু ওটার নাম ছিল তুজুক ই জাহাঙ্গীর। তো যেরকম বাবর নামা পেয়েছি, হুমায়ুন নামা পেয়েছি, আকবর নামা পেয়েছি, সেরকম একটা জাহাঙ্গীর নামাও ছিল, তুজুক ই জাহাঙ্গীর। সে নিজেই সেটা লিখে। আর সে কিন্তু 1608 সালে বাংলার প্রথম সুবাদার হিসেবে নিযুক্ত করে কাকে? ইসলাম খানকে। তার সম্পর্কে আর বেশি কথাবার্তা বলা নেই। তো আমরা আজকে ইতিহাস পোর্শন থেকে কিন্তু এইটুকুই পড়বো, এর বেশি পড়বো না। আর নেক্সট দিনে, অর্থাৎ এটার যে কন্টিনিউশন, এটা আমরা নেক্সট দিনে পড়বো। তাহলে আমাদের ইতিহাস পোর্শন পড়া শেষ। ইতিহাস পোর্শন তো সবাই বুঝতে পেরেছো, ঠিক না? এবার আমরা চলে যাই উপজাতি পার্টে। উপজাতি সম্পর্কে বেশি কিছু বলবো না। খাসিয়া এবং মণিপুরি, এই ছোট দুইটা উপজাতি সম্পর্কে বলবো। খাসিয়ারা ছিল আরাকানদের বংশধর, মণিপুরি ছিল ক্ষত্রিয়দের বংশধর। খাসিয়াদের ভাষা হচ্ছে বর্মী, আরাকান মানে তো মায়ানমার, ঠিক না? তো মায়ানমারে যারা থাকে তাদেরকে তো বর্মী বলা হয়, বা তাদের ভাষা হচ্ছে বর্মী। আর মণিপুরীদের যে ভাষা সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া বা মৈতৈ। তাদের যে আদি গোষ্ঠী যেটা, তাদেরকেও কিন্তু মৈতৈ বলা হয়, এবং তাদের ভাষার নামও হচ্ছে মৈতৈ। আর এর মধ্যে খাসিয়া মাতৃতান্ত্রিক আর মণিপুরি পিতৃতান্ত্রিক। আর আরেকটা মাতৃতান্ত্রিক যদি আমাদের মনে পড়ে, সেটা হচ্ছে গারো, ঠিক না? আর খাসিয়ার ধর্ম খ খ দিয়ে মনে রাখতে পারো, খ্রিস্টান। আর মণিপুরীর ধর্ম ছিল হিন্দু বা বৈষ্ণব। আর এরা সবাই সিলেটে, মানে এই দুটাকে একসাথে নিয়ে আসার কারণ হচ্ছে এরা সবাই কোথায় থাকে? সিলেটে থাকে। সিলেটে আমরা বিভিন্ন মণিপুরি জামা কাপড় এসে অনেক দোকানপাট দেখতে পাই। আর কেউ যদি জাফলং এ যেয়ে থাকো, জাফলং এ নদী পার হলেই দেখবা খাসিয়াপল্লী আছে। তো খাসিয়াপল্লীতে গেলে দেখবে যে অনেক পান গাছ আছে, ঠিক না? অনেক সুপারি গাছ আছে, এবং সুপারি গাছের সাথে ঘুরাই ঘুরাই তারা ওইখানে পান চাষ করে। এই জন্য তুমি যদি ওদের বাসায় যাও, তাহলে ওরা তোমাকে পান সুপারি দিয়ে আপ্যায়ন করবে। এটাও একটা প্রশ্ন যে কারা পান সুপারি দিয়ে আপ্যায়ন করে? খাসিয়া। তা আমি একবার জাফলং এ গেছিলাম, আমার ধারণা ছিল যে মনে হয় পান সুপারি দিয়ে আপ্যায়ন করবে। আপ্যায়ন করা তো দূরের কথা, তারা আমাকে মানে বলেছিল দাদি কুবাই বুনে, এরকম একটা কথা বলেছিল। এখন পান সুপারি খাওয়া হয়নি। তাদের যে গ্রাম প্রধান ছিল সেটা, মানে তাদের যে গ্রাম প্রধান তাকে আমরা বলি মাঝি। গ্রামকে বলা হয় পুঞ্জি, এবং গ্রাম প্রধানকে বলা হয় মাঝি। আর সার্কেল প্রধানকে বলা হয় রাজা। আর তাদের 6টা গোত্র আছে তাদের মধ্যে। আর মণিপুরীদের নাচ অনেক বিখ্যাত বিখ্যাত তাদের যে উৎসব সেটাকে বলা হয় মহারাম লীলা। তাদের নাচ অনেক বিখ্যাত, এবং রবীন্দ্রনাথ কিন্তু এই নাচ দেখে পাগল হয়ে গেছিল, মণিপুরী মেয়েদের যে নাচ সেটা দেখে। এবং তাদের যে মহাকাব্য, মানে তাদের ভাষায় একটা মহাকাব্য রচনা করা হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট কথা। তো এইটুকুই উপজাতি সম্পর্কে, আর বেশি কিছু বলতে চাচ্ছি না। এটা অবশ্য আমি জানি না, মানে মহাকাব্য যে রচনা হয়েছে সেটাই শুধু জানি। কেউ জানলে বলতে পারো। বা এটা একটু সার্চ করে দেখা যেতে পারে যে মণিপুরী মহাকাব্যের নাম কি। কেউ পেলে গ্রুপে দিয়ে দিও। এরপরে আমরা সংবিধান বলি। সংবিধানে আমরা তো জানি যে গতদিন আমরা কি পড়েছিলাম, প্রথম ভাগ সম্পর্কে পড়েছিলাম। কারো কি মনে আছে প্রথম ভাগের নাম কি ছিল? প্রজাতন্ত্র, ঠিক না? গতদিন আমরা যেটা পড়েছি। তো এই যে প্রথম ভাগে আমরা 7টা অনুচ্ছেদ পড়েছিলাম, আজকে 8 থেকে 25 পর্যন্ত মোট 18টা অনুচ্ছেদ এই দ্বিতীয় ভাগের অন্তর্গত। এটাকে আমরা একটু ট্রিক্স দিয়ে মনে না রাখলে এটা কিন্তু মনে থাকবে না, এই জন্য আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করছি, দেখো যে বোঝা যায় কিনা। তো রাষ্ট্র পরিচালনার মূলনীতির প্রথম 5টা আমরা একসাথে মনে রাখবো। 8 নাম্বারটা হচ্ছে মূলনীতি। মূলনীতিগুলোর নাম কি সেটা নিচেই লেখা আছে, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে এই মূলনীতি 4টা কি কি আছে এটা মুখস্থ রাখতে হবে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাহলে 9 নাম্বার কি হবে? 9 নাম্বার হচ্ছে জাতীয়তাবাদ। এটাও প্রশ্ন আসতে পারে যে জাতীয়তাবাদের মূল ভিত্তি কি? জাতির ঐক্য এবং সংহতি। ঠিক আছে, জাতীয়তাবাদের মূল ভিত্তি হচ্ছে জাতির ঐক্য এবং সংহতি। এরপরে 10 নাম্বার হচ্ছে সমাজতন্ত্র, অর্থাৎ ওই মূলনীতিগুলো দিয়ে 4টা অনুচ্ছেদ বানানো হয়েছে। প্রথমটা জাতীয়তাবাদ, তারপরেরটা হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। সমাজতন্ত্র কিরকম সমাজ আমরা চাই? ন্যায়ানুগ সমাজ চাই এবং সাম্যবাদী সমাজ চাই, এটা নিশ্চিত করার কথা সংবিধানে বলা আছে। এবং গণতন্ত্র ও মানবাধিকার, এটা 11 নাম্বার। গণতন্ত্র আমরা কিভাবে পালন করি? আমরা তো সবকিছু সরকারকে যে বলে আসি না যে এইভাবে করেন ওইভাবে করেন। আমরা একটা সরকার গঠন করে দিয়েছি, তারপরে সেই সরকার, আমাদের নির্বাচন করা সরকার, সে হচ্ছে তার ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে। আর ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা, অর্থাৎ ধর্মকে আমাদের রাজনৈতিক কোনো কাজে যে কোনো উদ্দেশ্যে ব্যবহার করা কিন্তু অবৈধ। এবং এই যে নিরপেক্ষতা, এটার জন্য জাতির জনক একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে দেখতে চাই। তো এটা নিরপেক্ষতা বোঝানোর জন্য বলেছিলেন, এটাও ইম্পর্টেন্ট কথা। তাহলে এই 5টা আমরা একসাথে মনে রাখতে পারবো আশা করি। এরপরে আমরা নেক্সট কয়টা, 7টা বা 10টা একসাথে মনে রাখতে পারি। এই 10টা একসাথে মনে রাখার জন্য আমাদের 15 নম্বর পয়েন্টের দিকে তাকাতে হবে। 15 নম্বর পয়েন্টে কি আছে? মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা।
তো আমাদের আগে জানতে হবে যে আমাদের মৌলিক প্রয়োজন কি বা মৌলিক চাহিদা কি। আমরা সবাই জানি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব। তো সবাই এই পোর্শনটা একটু মনোযোগ দিয়ে শুনতে। হ্যাঁ, বলো। সমাজতন্ত্র বুঝাতে? আচ্ছা, বই লেখা ছিল মানে নিরপেক্ষতা বুঝাতে। ধর্ম নিরপেক্ষতা না, মানে নিরপেক্ষতা বুঝাতে, এই জন্য বললাম। তাহলে সমাজতন্ত্র না, সাম্যবাদী বা নিরপেক্ষতা অনেকটা কাছাকাছি। আচ্ছা, তো এই যে এই পোর্শনটা ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম যে 10টা জিনিস আমরা একসাথে মনে রাখবো, এই জন্য 15 নম্বর পয়েন্টের দিকে আমরা একটু তাকাচ্ছি, যে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা। এখন আমাদের মৌলিক প্রয়োজন কি সবাই জানি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এটা হচ্ছে ক নাম্বার দিয়ে মনে রাখবো। খ নাম্বার হচ্ছে কর্মের অধিকার। সবারই কিন্তু কাজ করার অধিকার আছে, কেউই বসে থাকবে না। তারপরে গ নাম্বারে কি আছে, বিশ্রাম, বিনোদন, অবকাশ, এগুলো হচ্ছে আমাদের অধিকার বা মৌলিক প্রয়োজন। আর সামাজিক নিরাপত্তা তো লেখাই আছে, তার সাথে আরো কিছু বিষয় আছে, বেকারত্ব, ব্যাধি, বিধবা, এতিম, বার্ধক্যজনিত, এগুলা ক্ষেত্রে আমাদের কিছু যাতে সাহায্য পাই, সেটার অধিকার। তো যাই হোক, আমরা মৌলিক প্রয়োজন একটা বিষয় পেলাম, আরেকটা বিষয় পেলাম কর্ম। এই কর্ম দিয়ে আমরা 4টা কথা মনে রাখবো। এখন কর্ম করতে হলে আমাদের কি লাগবে, একটা মালিকানা লাগবে। তো মালিকানা সম্পর্কে 13 নম্বর নীতি আছে। মালিকানার নীতিতে কি কি বলা আছে, কি কি মালিকানা? একটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা, একটা ব্যক্তি মালিকানা, আর একটা হলো সমবায় মালিকানা। মানে আমার নিজের একটা জিনিস থাকলে সেটা ব্যক্তি মালিকানা, কয়েকজন মিলে একটা জিনিস থাকলে সমবায় মালিকানা, আর রাষ্ট্রের একটা জিনিস থাকলে সেটা হচ্ছে রাষ্ট্রীয় মালিকানা। তাহলে কর্ম রিলেটেড একটা জিনিস পেলাম, মালিকানার নীতি। 2 নাম্বার জিনিস হচ্ছে 19 নাম্বার, সুযোগের সমতা, অর্থাৎ নারী পুরুষ সবার ক্ষমতায়নটা সেম থাকবে। কোথাও আমরা পুরুষ বলে বেশি সুবিধা পাবো না বা নারী বলে বেশি সুবিধা পাবো না। 20 নাম্বার হচ্ছে অধিকার ও কর্তব্য রূপে কর্ম, অর্থাৎ সবারই কাজ করার অধিকার আছে এবং কাজ করা তার কর্তব্য, দুইটা একসাথে। আর 21 নাম্বার হচ্ছে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, অর্থাৎ কেউ ঘুষ খেতে পারবে না, কেউ দুর্নীতি করতে পারবে না। এই 4টা ছিল কাজ রিলেটেড, কর্ম রিলেটেড। তাহলে এই 15 নম্বর পয়েন্টে যে দুইটা কথা বলেছিলাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এটা একটা কথা। আর সেকেন্ড কথা কি ছিল, সেকেন্ড কথা ছিল হচ্ছে কর্ম। কর্ম রিলেটেড আমরা 4টা পয়েন্ট বললাম। এবার আমরা ওই মৌলিক চাহিদাগুলোর কথা বলি, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এখন অন্নের জন্য আমরা কার প্রতি হচ্ছে তাকিয়ে থাকি, কৃষকের দিকে, ঠিক না? তাহলে কৃষক ও শ্রমিককে কিন্তু শোষণের হাত থেকে মুক্ত করতে হবে। তাহলে 14 নম্বর পয়েন্ট হচ্ছে কৃষক ও শ্রমিকের শোষণ মুক্তি। আর 16 নম্বর পয়েন্ট কি, গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। তাহলে অবশ্যই আমাদের খেতে হলে কৃষকের দিকে তাকাতে হবে, তাহলে কৃষক এবং শ্রমিকের শোষণ মুক্তি করতে হবে। এবং গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব, এই জন্য গ্রামগুলোতে কি করতে হবে, বিদ্যুতীকরণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ বিদ্যুৎ যাতে ওইখানে থাকে সেই ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে। বস্ত্র, বাসস্থান, এগুলো সম্পর্কে কিছু বলবো না। শিক্ষা, শিক্ষা কেমন হতে হবে, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা হতে হবে, এবং একটা গোল সেট করা আছে যে এত সালের মধ্যে আমাদের কিন্তু একদম সব পুরো বাংলাদেশকে নিরক্ষর করে ফেলতে হবে। সরি, কি বললাম, স্বাক্ষর করতে হবে, ঠিক না, নিরক্ষরতা দূর করতে হবে, হ্যাঁ। আর 18, তারপরে কি, শিক্ষার পরে কি, চিকিৎসা। তো চিকিৎসা রিলেটেড আরেকটা পয়েন্ট আছে 18 নম্বর, জনস্বাস্থ্য ও নৈতিকতা। তাহলে এটা হচ্ছে স্বাস্থ্য রিলেটেড বা চিকিৎসা রিলেটেড। এবং চিকিৎসার আমরা সবসময় একটা ট্রায়াড পড়ি না, এজেন্ট, হোস্ট, এনভায়রনমেন্ট। তাহলে এনভায়রনমেন্টের একটা রোল আছে চিকিৎসাতে। তো 18 ক একটা পয়েন্ট আছে, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উন্নয়ন, এটা হচ্ছে চিকিৎসা রিলেটেড। তাহলে এই 10টা পয়েন্ট আশা করি এইভাবে মনে রাখতে পারবা। প্রথমে তো 5টা বললাম যে অটোমেটিক মনে থেকে যায়। এরপরে আরো 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্টের মধ্যে লাস্টের 2টা, এটা আমি মজা করে এভাবে মনে রাখি যে আমাদের ভেতরে একটা শত্রু, বাহিরে একটা শত্রু। ভেতরে উপজাতিরা আমাদের শত্রু বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আমাদের শত্রু, যদিও শত্রু না, এটা জাস্ট মজা করে মনে রাখলাম যে উপজাতিরা আমাদের শত্রু। আর পররাষ্ট্রনীতি মানে বিদেশিরা আমাদের শত্রু। তাহলে এই দুইজনের রিলেটেড 2টা অনুচ্ছেদ আছে, উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী সংস্কৃতি, আর হচ্ছে পররাষ্ট্রনীতি, যেমন আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, সংহতির উন্নয়ন। আর এছাড়া আরো 2টা আছে, যেমন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণ। 1999 এর দিকে মনে হয় একটা কেস হয়েছিল, সেই কেসের পরে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয়েছে। আর আরেকটা আছে হচ্ছে জাতীয় স্মৃতি যেগুলো আছে সেগুলাকে সংরক্ষণ করতে হবে, স্মৃতির যে নিদর্শনগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। তো এইগুলা নিয়ে আলোচনা করা আছে সংবিধানের 2য় ভাগে। তো 11টা 54 বাজে, আমার মনে হয় আমার পড়ানো শেষ। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, 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 বলো। এইটা, না এখনো বলিনি, আচ্ছা এটা বলে ফেলি। হ্যাঁ, ভালো কথা বলেছো, যে মুঘলের শাসন কিন্তু 316 বছর ছিল। মুঘল শাসন কখন শুরু হয়েছিল?
বাবরের মাধ্যমে, ঠিক না, 1526-এ। আর এটা শেষ হবে কবে? 1857-তে। এটা আমরা নেক্সট দিনে জানবো যে কখন শেষ হবে। 1857 সালে, যখন একদম 1757-তে তো সিরাজউদ্দৌলার পতন হবে, তারপরে তো ইংরেজ হবে, একদম সিপাহী বিপ্লব পর্যন্ত। তাহলে এটা যদি ক্যালকুলেটরে হিসাব করে দেখো, তাহলে দেখবা 316-র সাথে আরো 15 বেশি আসে। তো মাঝখানে যে 15 বছর আফগান শাসন ছিল, ওগুলা বাদ দিলে তাদের শাসন ছিল মোট 316 বছর। এই 316 বছরে মুঘলদের মধ্যে প্রায় 19 জন শাসক কিন্তু শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। এবং এই মুঘলরা বাবার দিক থেকে তৈমুর লংয়ের বংশধর, আর মায়ের দিক থেকে তারা চেঙ্গিস খানের বংশধর। এই কথাটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা ভালো কথা বলেছো, ধন্যবাদ। হ্যাঁ, তবে একটা বিষয় তাহলে বোঝা গেল যে বাবরদের বংশের মধ্যেই তাহলে ওই বিষয়টা ছিল, ঠিক না, যে একটা শক্তিশালী ব্যাপার ছিল তাদের বংশে। আগেই সে দিল্লিকে পরাজিত করার মতো একটা ঘটনা ঘটেছে তৈমুর লং। তাহলে যেটা বলেছো যে তৈমুর লং এর আগেই দিল্লি সালতানাতের যে সুলতান তাকে পরাজিত করতে পেরেছিল, মাহমুদ শাহ না? আচ্ছা। আর চেঙ্গিস খানকে তো আমরা সবাই মোটামুটি নাম শুনেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এন্ড করে দিই না? কোনো যদি পরামর্শ বা প্রশ্ন থাকে সেটা গ্রুপে বলতে পারো। ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্যে।